সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চলেছি আমাদের ধারাবাহিক এই অনুষ্ঠান বাংলা বোঝো না এর প্রথম পর্যায়ে। আমরা এখানে আলোচনা করব বাংলা ভাষার একেবারে প্রাথমিক জিনিসগুলো নিয়ে। শুরু করব একেবারে ও আ থেকে। অনেকের কাছে আমি যখন শিক্ষকতা জীবনে বাংলা ভাষা শেখাতে গেছি, তখন আমি যখন ও আ থেকে শুরু করেছি, ধরুন হায়ার সেকেন্ডারি পর্যায়ের ছাত্র বা মাধ্যমিকের ছাত্রী, তারা একটু হাসতো মনে মনে। তখন আমি তাদেরকে ডাক দিয়ে বলতাম যে কিছু পরীক্ষা নিতাম। এই পরীক্ষা নেওয়ার পর তারা নিজেরাই বুঝতো যে বাংলা অনেক কিছু শেখা বাকি আছে। আমাদের সবারই বাংলা ভাষা সম্পর্কে জানার অনেক কিছুই বাকি আছে, কিন্তু আমরা মনে করি না। এই জন্য বাংলাকে সহজ মনে করে আমরা বুঝি। আমরা সবসময় এরকম একটা কথা বলি, বাংলা বোঝো না। তো আমরা আপনাদের সামনে এই কারণেই এসেছি যে দেখেছি যে অনেকেই বাংলায় ও আ যেগুলো শিখে, বর্ণমালা শিখে, সেটা মুখস্থ করে, তারপরে সেটাকে বুঝে আবার যে পড়ার দরকার আছে সেটার গুরুত্ব কেউ উপলব্ধি করতে পারে না, বা অনেকে মনে করে এ ধরনের চর্চার দরকার নেই বা সুযোগও পায় না অনেকে। আমার কাছে ব্যাপারটা ঠেকেছে সেই কারণেই যে দেখেছি অনেকের গোড়ায় গলদ থাকার কারণে বাংলা ভাষাটাকে শুদ্ধ করে লিখতে বা বলতে পারেন না। তো এই গোড়ায় গলদটা দূর করার জন্য আমরা চেষ্টা করব জটিল ব্যাপার নয়, একেবারে সাধারণ ব্যাপার নিয়ে আলোচনা করব। আমাদের চ্যানেল সাদিক স্যারের সাথে কিছুক্ষণ, এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের শুধু বাংলা ক্লাস নয়, আরও অনেক কিছুই থাকবে, আমরা নিয়ে আসবো ধারাবাহিকভাবে পর্যায়ক্রমে। তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা, লাইক করা, বেল আইকন টিপে নোটিফিকেশন পাওয়া, বা কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করা, এইটুকু যদি আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন, আমরা অনেক কিছুই আপনাদের সামনে তুলে ধরতে পারব। আমি আপনাদের এই প্রসঙ্গে একটা কথা বলছি। আমার বাবাও একজন শিক্ষক ছিলেন, আমার দাদুও শিক্ষক ছিলেন। আমার বাবার একটা ফ্রি কোচিং ওয়ার্কশপ ছিল, তিনি নিজের খরচে সব কিছু চালাতেন, এমনকি গরিব ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন ধরনের সহযোগিতা করতেন। তো তিনি মারা গেছেন গত বছর জুন মাসের 11 তারিখ। তো চেয়েছিলাম যে এরকমের কিছু একটা চালু করার জন্য, কিন্তু দেখা গেল যে লকডাউনের কারণে এটা সম্ভব হচ্ছে না। তখন আমি সেটাকে আরও একটু বড় আকারে করার চিন্তাধারা করছিলাম। আমার এক বন্ধু পরামর্শ দিলেন যে ইউটিউবে এই ধরনের কিছু যদি কিছু করা যায় তাহলে মানুষ উপকৃত হবে। সেই চেষ্টা নিয়ে আপনাদের সামনে এসেছি। তো আসুন আমরা মূল জায়গায় চলে যাই। আজকে যে জিনিসগুলো আমরা আলোচনা করব সেটা হচ্ছে বর্ণমালা। বর্ণমালায় আমরা জানি অ থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত। তো এটাকে আবার দুই ভাগ করা হয়, তাও আমরা জানি যে স্বরবর্ণ আর ব্যঞ্জন বর্ণ। এই দুই ভাগে আমরা বর্ণমালাকে ভাগ করতে পারি। তো স্বরবর্ণের মধ্যে রয়েছে, আমরা যেটুকু জানি প্রথমে ছিল, বা এটাকে নিয়ে আলোচনা শুরু করব, সেটা হচ্ছে ও, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, হ্রস্ব রি, এবং আরেকটা হচ্ছে হ্রস্ব লি। এ, ওই, ও, ও। এখন ও আ হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, হ্রস্ব রি, হ্রস্ব লি, এ, ওই, ও, ও। আমরা পাই আপাততভাবে 12টা। এখন ব্যঞ্জন বর্ণতে আমরা পড়ে যাব। ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত রয়েছে, সেটাকে আমরা পড়ে যাব। তো আমরা দেখব
যে এখানে স্বরবর্ণ এটাকে বলা হয়, কিন্তু বর্ণের আগেও যে জিনিসটা সেটা হচ্ছে ধ্বনি। ধ্বনি এবং বর্ণের মধ্যে বা অক্ষরের মধ্যে অনেকেই একটা কনফিউশনে থাকেন, একটা দ্বিধাদ্বন্দ্বে থাকেন, সেটা কোনটা কি। ধ্বনি হচ্ছে জাস্ট একটা সাউন্ড, একটা আওয়াজ। সেই আওয়াজটা মূল যে আওয়াজ সেটা। ধ্বনিকেও আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে, ব্যঞ্জন ধ্বনি নিজে নিজে উচ্চারিত হতে পারে না। যেমন ধরুন আমরা একটা সাধারণ শুরু করছি ও থেকে। ও বলার সময় আমরা ও বলতে পারি, কিন্তু ক যদি বলতে চাই, ক এর সঙ্গে যদি অ যোগ না করি তাহলে ক উচ্চারণই হয় না। যেমন ধরুন আপনি চেষ্টা করে দেখুন ও না লাগিয়ে ক উচ্চারণ করতে লেগে থাকে, এটা উচ্চারণ সম্ভবই নয়। তো ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনির আশ্রয়ে সে উচ্চারিত হয়। তো স্বরবর্ণ বা স্বরধ্বনিকে আমরা বলি যেটা শ্বাসযন্ত্র থেকে বেরিয়ে সোজাসুজি চলে আসে যে আওয়াজটা, সাউন্ডটা, সেটাকেই আমরা স্বরবর্ণ বা স্বরধ্বনি বলি। তো এই ধ্বনির মধ্যেও আবার দুইটা প্রকার আছে, তিনটা প্রকার আছে। মূলত দুইটা বলা হয়, তিনটা নিয়ে আমরা আলোচনা করব। তো তার আগে আমরা দেখে নেব যে এই 12টা কি 12টা আছে? না, এখন বর্তমানে আছে 11টা স্বরধ্বনি। তো 11টা স্বরধ্বনির কেন কোনটা বাদ গেল? রস্বলি। আমরা সবাই জানি রস্বলি বাদ দেওয়া হয়েছে। পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণমালা যখন সৃষ্টি করেন, বাংলার যখন এটাকে ডেভেলপ করেন, তখন তিনি কিছু স্বরবর্ণকে বাদ দিয়েছিলেন বর্ণমালা থেকে, বা স্বরবর্ণমালা থেকে বাদ দিয়েছিলেন। তো সেই জন্যই এইভাবে এরপরে একমাত্র 150 বছরে আমরা শুধুমাত্র একটা জিনিসই চেঞ্জ করতে পেরেছি, সেটা হচ্ছে রস্বলিকে বর্ণমালা থেকে বাদ দেওয়া। এখন স্বরবর্ণ বা স্বরধ্বনিকে কি, এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। যেমন ও আছে, আ আছে, এগুলা স্বরবর্ণ স্বরধ্বনি তেমন তফাৎ নেই, আমরা বলতে তেমন অসুবিধা হয় না। কিন্তু এইখানে আসার পর হ্রস্ব ই দীর্ঘ ই বলার সময় আমরা ভুলে যাই যে এটা কী ব্যাপার। অনেকেই বলেন যে ও আবার শিখতে হয় না। তো সেখানে একটা জিনিস আমি আমার শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি। আমি প্রথম ক্লাসে সবাইকেই এইভাবে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এই যে এটা কি, তখন তারা বলে রসই। আমি বলি এটাকে বানান করে লেখো। যখন তারা বানান করে লিখতে যায় তো অনেকেই এইভাবে লেখে। আমি তখন তাদেরকে ঠাট্টা করে বলি, এটা কি রসমালাই হয়ে গেল? মালা মাঝখান থেকে বাদ পড়ে রসমালাই হয়ে গেল? আসলে এটা এই ধরনের নয়। তো রসই আমরা বলি, এটা রসই নয়, এটা হবে হ্রস্ব ই। তার হ্রস্ব ই কি সেটা বুঝতে হলে দীর্ঘ ইটা একবার লিখে দিই। দীর্ঘ ই। তো দীর্ঘ মানে আমরা সবাই জানি সেটা হচ্ছে লম্বা। লম্বার ঠিক বিপরীত যেটা, সেটা হচ্ছে হ্রস্ব। অর্থাৎ ইংরেজিতে বললে লং শর্ট, বাংলায় বললে লম্বা বা খাটো। তো এই হচ্ছে আসল উচ্চারণটা বা বানানটা, হ্রস্ব ই আর দীর্ঘ ই। কিন্তু ধ্বনির বেলায় যখন আমরা যাব, তখন হ্রস্ব দীর্ঘ এগুলো বলার কোনো দরকার নেই। তখন আসে কি, একটা হচ্ছে ই আর একটা হচ্ছে ই। হ্রস্ব যেটা সেটার উচ্চারণ খাটো ছোটো হবে ই, এবং দীর্ঘ যেটা সেটার উচ্চারণ একটু লম্বা হবে ই। এই হচ্ছে হ্রস্ব এবং দীর্ঘ, এই দুটির ব্যবধান। এখন আসুন হ্রস্ব উ, দীর্ঘ উ, তাও ঠিক সেই রকম, একটা হচ্ছে উ আর একটা হচ্ছে উ, একটু লম্বা করে। হ্রস্ব রি এবং হ্রস্ব লি সেম, সেগুলো হ্রস্ব বর্ণ। এ আছে, ও আছে, দীর্ঘ বর্ণ, দীর্ঘধ্বনি। আর ওই এবং ও হচ্ছে যৌগিক। এই বিষয়ে আমি একটু আলোচনা করে নিই। আমরা স্বরবর্ণমালাকে মোটামুটি 3টা ভাগে ভাগ করতে পারি।
হ্রস্ব দীর্ঘ যৌগিক। হ্রস্বর মধ্যে পড়ে ও, হ্রস্ব ই, হ্রস্ব উ, হ্রস্ব রি এবং হ্রস্ব লি। আগেই আমরা বলেছি যে হ্রস্ব লিটা বাদ পড়ে গেছে বাংলা বর্ণমালা থেকে। তো এই দুইটা স্বরবর্ণ কি স্বরবর্ণ কিনা সে নিয়েও একটা আলোচনা অবকাশ থেকে গেছে। কারণ এগুলোর উচ্চারণ আমরা যদি স্বরবর্ণ বা স্বরধ্বনির যে সংজ্ঞা রয়েছে সেই সংজ্ঞা মতে যদি আমরা আলোচনা করি তাহলে দেখব যে এগুলো আসলে সরাসরি আমাদের শ্বাসযন্ত্র থেকে আসে না, মাঝখানে বাধাপ্রাপ্ত হয়ে যায়। হ্রস্ব রি যেটার উচ্চারণ সেটা অনেকটা বাংলায় রয় হ্রস্ব ইকার রি, আর হ্রস্ব লি যেটাকে আমরা বলি সেটা অনেকটা লয় হ্রস্ব ইকার লি হয়ে যায়। তো এই যখন উচ্চারণ হয় জিহ্বা একটু বাধাপ্রাপ্ত হয়। সংস্কৃতেও এই দুটো বর্ণকে অর্ধস্বর বলা হয়েছে। অর্ধস্বর মানে হচ্ছে ইংরেজিতে বললে সেমি ভাওয়েল, পুরোপুরি ভাওয়েল না, পুরোপুরি স্বরবর্ণ না। তো এইগুলোকেও ঠিক স্বরধ্বনিতে বা স্বরবর্ণমালায় রাখার দরকার আছে কিনা বাংলার ক্ষেত্রে সে বিষয়ে একটা তর্কের অবকাশ রয়ে গেছে। পরে এটা নিয়ে আলোচনা করব। দীর্ঘ হচ্ছে আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, আ, ও। কি কি পেলাম? আ, দীর্ঘ ই, দীর্ঘ উ, এ, ও। আচ্ছা, আর যৌগিক হচ্ছে ওই, ও। তো দীর্ঘস্বরে আমরা পাই আ। দেখুন এখানে ও আছে, আ আছে, এইগুলোকে হ্রস্ব দীর্ঘ বলা হয় না, কিন্তু ই দুইটার মধ্যে দুইটা আছে যার কারণে সেটা একটাকে হ্রস্ব ই এবং একটাকে দীর্ঘ ই বলতে হয়। কিন্তু ও যেহেতু একটাই আছে সুতরাং এটাকে হ্রস্ব ও বলার প্রয়োজন নাই। আ একটাই আছে সেটাকে হ্রস্ব আ বলার প্রয়োজন নেই। হ্রস্ব উ, দীর্ঘ উ ঠিক সেই রকম। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে, এটাও এখানে বলে রাখি যে এটাও দীর্ঘস্বর ও প্রায় সময় আমরা দীর্ঘস্বর হিসেবে ব্যবহার করি। এখানে প্রশ্ন আসতে পারে হ্রস্ব রি এবং হ্রস্ব লি এই দুইটা যেহেতু আর নেই তাহলে এইগুলোতে কেন হ্রস্ব বলা হয়? এর পিছনে কারণ আছে। বাংলা স্বরবর্ণমালায় বা সংস্কৃতে প্রথমে দীর্ঘ রি এবং দীর্ঘ লি বলে দুইটা বর্ণ ছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই দুইটাকে বাদ দিয়ে দিলেন। তো বাদ দেওয়ার পরেও এই দুইটির নাম থেকে গেছে হ্রস্ব লি এবং হ্রস্ব রি। আর 150 বছরে আগেই বলেছি 150 বছরের মধ্যে আমরা হ্রস্ব লিটাকে বাদ দিয়েছি। আরও দুইটি বর্ণ বাংলা স্বরবর্ণমালায় ছিল, সেগুলি হচ্ছে অং এবং অ, অর্থাৎ অনুস্বর এবং বিসর্গ। ঈশ্বরচন্দ্র সেগুলোকে বাদ দিয়েছেন স্বরবর্ণমালা থেকে এবং ব্যঞ্জন বর্ণে সেটাকে নিয়ে গেছেন এবং চন্দ্রবিন্দু একটা যোগ করেছেন তিনি। তো এতগুলো পরিবর্তন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আমরা শুধু 150 বছরে এই পরিবর্তনটাই করতে পেরেছি। এখন প্রশ্ন হচ্ছে বাংলায় আ স্বরধ্বনি বা স্বরধ্বনির উচ্চারণ কতটুকু আছে? স্বরবর্ণ তো আছেই, ব্যবহার আছে। তো আমরা দেখেছি যে সংস্কৃতে যেভাবে আকে দীর্ঘায়িত করা হয়, দীর্ঘ ইকে দীর্ঘায়িত করা হয়, দীর্ঘ উকে দীর্ঘায়িত করা হয়, এ ওকে দীর্ঘায়িত করা হয়, বাংলায় সেরকম করা হয় না। আমরা যদি আকার বলি, আকার বলি না, আমরা শুধু আকারই বলি। তো সেই কারণে আটা আমরা বাংলায় দীর্ঘস্বর হিসাবে উচ্চারণ করি না। দীর্ঘ ইর উচ্চারণও বাংলায় এরকম নেই, দীর্ঘ উর উচ্চারণও নেই, এর উচ্চারণও আমরা বাংলায় দীর্ঘ করি না। ওর উচ্চারণটা কিছু কিছু ক্ষেত্রে আমরা করি, কিছুটা দীর্ঘ করি। যেমন গোল বলতে সময় আমরা একটু লম্বা করি, একটু লম্বা করি। তো এর ব্যতিক্রম আছে, অনেক ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে আছে, কিছু কিছু ক্ষেত্রে রয়েছে। কোনো কোনো সময় আমরা দীর্ঘস্বর ব্যবহার করি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এই চারটিকে আমরা হ্রস্বস্বর হিসাবেই বাংলায় ব্যবহার করি। কিন্তু যেহেতু বাংলায় এখনো পর্যন্ত তৎসম শব্দের ব্যবহার প্রচুর রয়ে গেছে এবং তৎসম শব্দের ক্ষেত্রে আমাদের একটা
নিয়ম আছে, যে নিয়মটাকে ভাঙার সাহস সবাই করেন না, যে তৎসম শব্দের বানানের কোনো পরিবর্তন হবে না। তো সেই নিয়ম অনুযায়ী আমরা তৎসম শব্দের বানানের পরিবর্তন করি না। দীর্ঘ ইকার, দীর্ঘ উকার এইগুলো আমাদের আছে, এখনো থাকবে, হয়তো আরো অনেক দিন, বহুদিন। তো এভাবে চলছে। কিন্তু যেগুলো তৎসম শব্দ নয় সেগুলোকে আমরা দীর্ঘ হিসাবে আর ব্যবহার করছি না, আমরা এখন সেগুলোকে হ্রস্ব হিসাবে ব্যবহার করছি এবং বানানের পরিবর্তনও আনা হয়েছে, যা একটা জটিল ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনেক ক্ষেত্রে আমরা দেখি অনেকে বিস্তর বিভ্রান্তির মধ্যে পড়েন, কি করতে হবে না হবে এই হিসাবে। ওই এবং ও আমি বলেছি যৌগিক, অর্থাৎ দুইটা স্বরধ্বনি যোগ হয়ে এই দুটি বর্ণ তৈরি হয়েছে, এক একটাকে এক একটা তৈরি হয়েছে। ওইতে দুইটা ধ্বনি আছে, ও ই, ওতেও দুইটা আছে, ও উ। সেই জন্য যোগ করে যেহেতু হয়, সেই জন্য এটাকে আমরা যৌগিক স্বরধ্বনি বা যৌগিক বর্ণ, স্বরবর্ণ বলি। তো এই হচ্ছে মোটামুটি আমাদের স্বরবর্ণ সম্পর্কে আমরা যা পরিচিতি দিলাম। তো অনেক কথা রয়ে গেছে, অনেক কিছুই রয়ে গেছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরও কিছু আলোচনা করব। এখন এই যে আমরা ব্যাপারটা আলোচনা করলাম, সেটা আমরা বলতে পারি যে বাংলার একেবারে প্রাথমিক ব্যাপার। প্রাথমিক ব্যাপার এই কারণে যে আমরা বাংলা শেখার প্রথমেই এগুলো ব্যবহার করে থাকি। তো আমার একটা অভিজ্ঞতা মতে আমি বলছি যে অষ্টম শ্রেণী থেকে, ক্লাস 8 থেকে এই বর্ণমালা থেকে আবার শুরু করা উচিত। বেশি সময় লাগানো উচিত নয়, 2-3 বছর লাগানো উচিত নয়, কিন্তু মূল ব্যাপারগুলো, একেবারে সাধারণ ব্যাপারগুলো, প্রাথমিক ব্যাপারগুলো আবারও একবার বুঝে শেখার প্রয়োজন আছে। প্রথমে তো মুখস্থ করা হলো, ছোটো থাকতে মুখস্থ করা হলো, বড় হয়ে সেগুলো মুখস্থ না করে একটু বুঝে শেখার প্রয়োজন আছে, যাতে পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে না হয়। সেটা ঠিক হয়ে উঠছে না। তো এই প্রচেষ্টা আমি এই কারণে নিচ্ছি যে এর সুযোগ নেই অনেকের ক্ষেত্রে, কিন্তু আমরা দেখেছি ইদানিং বাংলা নিয়ে অনেকে চর্চা করতে চাইছেন। কারণ আমরা লেখালেখি যাই করি না কেন, বাংলা বা মাতৃভাষা ছাড়া অন্য ভাষায় আমরা সঠিকভাবে চিন্তা করতে পারি না। লিখতে পারি, পড়তে পারি, কিন্তু চিন্তা করতে পারি না। তো চিন্তা করার জন্য আমাদের মাতৃভাষায় বিভিন্ন জিনিসগুলো জানার প্রয়োজন রয়েছে। তো এই উদ্দেশ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি, সাদিক মোহাম্মদ লস্কর। আগামীতে আরও কিছু নিয়ে আপনাদের কাছে আসব। আবারও আপনাদেরকে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং আমাদের এই এক একটি পর্যায়ে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন, যাতে আপনারা আমাদের যদি কোনো ভুল থাকে, ত্রুটি থাকে, সেগুলো সংশোধন করে দেওয়ার সুযোগ আমাদেরকে দেন। বা যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, ইচ্ছা থাকে কোনো ব্যাপার নিয়ে, বা কোনো কিছু আরও একটু বিশদভাবে জানার প্রয়োজন আছে বলে মনে করেন, সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন। বা পরবর্তী পর্যায়ে কী কী নিয়ে আমাদের আলোচনা করা উচিত, এ নিয়েও আপনারা আমাদেরকে পরামর্শ দিতে পারেন। তো আবারও আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, জানিয়ে আজকের এই পর্যায়টি এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।